তোমার, আমার, আমাদের প্রত্যেকের জীবন খাতার প্রতিটি পাতায় একটি করে সুন্দর গল্প আছে। তোমরা তো কত সিরিয়াল, সিনেমা ইত্যাদি দেখো, সব নকল গল্প, যার কোনো মাথামুন্ডু নেই, বাস্তবতার সাথে কোনো যোগ নেই। তবু তো দেখো, একটা সত্যি গল্প দেখোই না একটু? সহজপাঠের গল্পে আমার ছোট্টবেলাকার জীবনটা আমি দেখিয়েছিলাম, কিভাবে বড় হয়ে উঠেছি মায়ের কাছে। খুব সাধারণ মানুষের গল্প, একটি সাধারণ জীবনের গল্প। আমাকে চিনতে পারছে? আমি মনি। আমার 25 বছরের বয়সটাকে এআই ঠিক এমনিভাবেই বানিয়ে দিয়েছে। আমি সব জায়গাতেই এই প্যান্ট আর পাঞ্জাবি পরি, আর কাঁধে থাকে এই ব্যাগটা। গল্পের শেষে আমার চেহারার সঙ্গে এটা মিলিয়ে নিও। আমার গল্পে খুব একটা চমক কিছু পাবে না। এবার শুরু করি তাহলে আমার গল্প। এই গলিটা চিনতে পারছো? বঙ্গবাসী কলেজের গলি, শিয়ালদার সামনে বঙ্গবাসী কলেজ। তার সেখানে ডেতে আমি ভর্তি হয়েছিলাম ইকোনমিক্স অনার্স নিয়ে। এই কলেজেরই মর্নিং বিভাগের বাংলার প্রধান ছিলেন আমার দাদা ডক্টর এম দত্ত। এই কলেজের এই গলি ধরেই আমরা প্রতিদিন যেতাম, চায়ের দোকানে চা খেতাম, মজা করতাম। আমার 2-3 জন খুব কাছের বন্ধু বান্ধব ছিল। আমরা সবাই মিলে মাঝে মাঝে ঘুরতে বেরিয়ে যেতাম এদিক সেদিক। পয়সা কড়ি তো পকেটে থাকতো না, একটু মজা করতাম। কোনো একটু মফস্বল এলাকায় গিয়ে রাস্তায় যখন মেয়েরা আসতো, তাদের দিকে তাকিয়ে থাকতাম, কিংবা কথা বলার চেষ্টা করতাম, ভাব জমানোর চেষ্টা করতাম। এটা ছিল আমাদের কাছে একটা নিছক আনন্দের ব্যাপার। আবার কোথাও ট্রেনে যেতে যেতে হয়তো গান করতাম বন্ধুবান্ধবরা মিলে। আমি কিন্তু ম্যান্ডোলিন বাজাতে পারতাম খুব ভালো, অনেক ফাংশনও করেছি। তবে আমার সব থেকে পছন্দের ছিল গান। গান করতে আমি দারুণ ভালোবাসতাম, অনেক ফাংশনও করেছি। জানেন, খুব ইচ্ছা ছিল গায়ক হবার। যাকে তবে সব থেকে বেশি ভালো লাগতো ওই গার্লস স্কুলের সামনে বসে আড্ডা মারা। এটা একটা দারুণ ব্যাপার। আর আমি ফার্স্ট ডিভিশনে ভলি খেলতাম। প্রায় 5 বছর আমি ডিভিশনে খেলেছি, আমাদের এলাকার ক্লাবের হয়ে, কলকাতার ক্লাবের হয়ে। ওই যে কমলা রঙের জার্সি পরা, বাঁদিকে ওই হচ্ছে আমি, স্ম্যাশার। তবে আমার সব থেকে ভালোবাসা ছিল অভিনয় জগতের প্রতি। 17 বছর বয়সে সুযোগও পেয়েছিলাম সিনেমায়, কিন্তু বাড়ি থেকে আটকে দিল। তাই ওই পাড়ায় কিংবা কোনো গ্রুপে থিয়েটার করতাম, নাটক করতাম অনেক সময়। আর পাড়া বেপাড়ার প্রতিটি পুজো প্যান্ডেলে বসে মেয়েদের দেখা, তাদের সাথে ভাব জমানোর চেষ্টা, ভালো লাগলে কথা বলার চেষ্টা ইত্যাদি ছিল আমাদের মূল আকর্ষণ। এটা অস্বীকার করা যাবে না। একবার একটা কাণ্ড হলো। আমাদের পাড়ার এক নামী ফুটবলার, নামটা বলবো না, হঠাৎ এসে বললো একটি মেয়ে আমার সাথে কথা বলতে চায়। আমি তো খুব অবাক হলাম যে আমাদের মতো রকবাজ ছেলেদের সঙ্গে কথা বলবে কেউ, কি আমি চিন্তাই করতে পারছি না কেউ আমাদের সাথে যে ভাব করতে পারে। বললাম হ্যাঁ করব। তারপর একদিন সে এলো, ভোরের ঠান্ডা বাতাসের মতন, গোধূলির শান্ত ছায়ার মতন। আমিও পায়ে পায়ে এগিয়ে গেলাম। ভাবলাম দেখি কেমন সে মেয়ে, কি জন্যে তার এই আগ্রহ, কি চায়। দেখলাম একটি শান্ত মেয়েকে, একটি সরল মেয়েকে, একটি স্নিগ্ধ মেয়েকে, একটি অকৃত্রিম মেয়েকে। তার সারল্যে আমি মুগ্ধ হলাম। প্রথম দিন আমাদের যাতে কেউ না দেখতে পায়, তাই আমরা রেল লাইন ধরে সোজা হেঁটে গেলাম। প্রায় 1টা স্টেশন আমরা লাইন ধরে হেঁটে গিয়েছিলাম, নির্জনে কথা বলতে বলতে। জিজ্ঞেস করেছিলাম যে কি জন্যে, কেন আমাকে ভালো লাগলো, কেন আমার সাথে তুমি কথা বলতে চাইলে। আমি তো তেমনভাবে কোনো দিন তোমাকে দেখেছি বলে আমার মনে পড়ে না। মেয়ে রাধার মতো কেমনভাবে নিঃশর্ত আত্মসমর্পণ করতে পারে, সেটা আমি দেখলাম সেদিনকে। কোনো কিছু জিজ্ঞাসা নেই, কোনো কিছু চাহিদা নেই। তারপরে আমরা
শুরু করলাম আমাদের জার্নি। কত জায়গায় ঘুরলাম, মন্দিরে ঘুরলাম, পায়ে পায়ে হেঁটে হেঁটে। গোধূলি বেলায় কত সুন্দর মুহূর্ত গঙ্গার ধারে বসে সময় কাটালাম। বাড়িতে এর জন্য মেয়েটিকে প্রচুর অত্যাচার সহ্য করতে হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম। ট্রেনে করে আমরা প্রিন্সেপ ঘাটে গেলাম, সেই চক্র রেলে করে। সেই জার্নি আমরা কোনোদিন ভুলবো না, এত সুন্দর। কিন্তু মেয়েটির একান্নবর্তী পরিবারে শুরু হলো প্রচণ্ড গঞ্জনা। মেয়েটি আর সহ্য করতে পারছিল না। বললাম, কি করবো তাহলে আমরা? সব কিছু সহ্য করতে পারবে? মেয়েটি বলল, চলো আমরা কোথাও চলে যাই। আমি বললাম, সব কষ্ট সহ্য করতে পারবে? হয়তো আমাদের রাস্তায় দাঁড়াতে হবে, গাছতলায় থাকতে হবে, না খেয়ে থাকতে হবে। বন্ধুদের সাথেও মেয়েটি আলোচনা করছিল যে কি করবে, ও কি করতে পারে। মেয়েটির বাড়িতে এদিকে অত্যাচার আরও বেশি শুরু হলো। প্রথমে বোঝানো, তারপরে প্রচণ্ডভাবে শাসন। পারিবারিক মিটিং, সবাই এসে বোঝাতে শুরু করলো যে এটা উচিত হচ্ছে না, তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও ওকে। দিন চূড়ান্তভাবে বাধ্য হয়ে মেয়েটি বাড়ি ছাড়ল। পথে দেখা হলো আমার এক বন্ধুর সাথে। আমার বন্ধুটির নাম তাপস। সে মেয়েটিকে নিয়ে গেল তাদের এক বন্ধুর বাড়িতে। সেখানে সবাই, আমার বন্ধুবান্ধব, মেয়েটির বন্ধুবান্ধব, সবাই মিলে বসে আলোচনা করতে লাগলো কি করা যেতে পারে। মেয়েটিকে বোঝালো, তুই বাড়ি চলে যা। মেয়েটি কিছুতেই বাড়ি আসতে রাজি হলো না। সে বলল যে না, আমি আর বাড়ি ফিরে যাব না। শুধু বলছে যে ওকে ডেকে দাও, ওকে ডেকে দাও, আমি যা বলার ওকেই বলবো। আমার দাদারা গেল, পাড়ার সিনিয়ররা গেল, পার্টির লোকজন গেল, শেষে মেয়েটি কাঁদতে আরম্ভ করলো। তবুও মেয়েটি কিছুতেই বাড়ি ফিরে আসতে রাজি হলো না। বলল যে আমি কিছুতেই আর বাড়ি ফিরবো না। এদিকে আমি তো তখন আমার এক বন্ধুর সাথে সিনেমায় গেছি, খড়দার সিনেমা দেখতে গেছি। আমি তো জানি না এসবের কিছু, যে মেয়েটি এমন করেছে। সিনেমা থেকে ফেরার পথে আমি খবর পেলাম, এবং সেই খবর পেয়ে আমি ঊর্ধ্বশ্বাসে ছুটে গেলাম সেই আমার বন্ধুর বাড়িতে। মেয়েটি বলল, বাহ, এতক্ষণে আসার সময় হলো না, খুব সিনেমা দেখা হচ্ছিল না? আমি বললাম, আমি কি করবো, আমি তো জানি না। বললো, বাহ বাহ, তাহলে এখন কি করব আমি? আমি অনেক বোঝানোর পরেও সে যখন রাজি হলো না, তখন বললাম, ঠিক আছে চলো, আমরা লেক টাউনে বর্দার বাড়ি চলে যাব। একটা ট্যাক্সি ধরলাম আমরা। বর্দাকে আগেই বলা ছিল। ট্যাক্সি ধরে আমরা পৌঁছলাম সেই সন্ধ্যার অন্ধকারে বর্দার বাড়িতে। পথে যেতে যেতে অনেকবার জিজ্ঞাসা করলাম, তুমি পারবে তো কষ্ট স্বীকার করতে? বললো, হ্যাঁ পারবো। তারপরে পৌঁছালাম আমরা বর্দার বাড়িতে। বর্দা আমাকে সাদরে আশ্রয় দিল তার বাড়িতে। কদিন সেখানে থাকার পর পরিবেশ শান্ত হয়ে গেলে আমরা বাড়িতে ফিরলাম। তারপরে ওদের বাড়ির লোকজনের সাথে ডেকে কথা বললাম, আমাদের বিয়ের কথাবার্তা পাকা হলো। তারপর আমাদের বিয়ে হয়ে গেল। বিয়ে তো হয়ে গেল, কিন্তু তারপর আমাদের 3 মাসের জার্নি শেষ হলো।